তার যে 137টা প্রেমিকা ছিল। অর্থাৎ মামুনের লাইফে আপনি 138 নাম্বার। আমি 138 নাম্বার। আপনি কেন 90 লক্ষ টাকা চেয়েছেন? এখন এই কথাটা আপনি মিলিয়ে দেখেন। একটা মামলা চলমান অবস্থায় আপনি আরেকটা মামলা কেন দিলেন? তখন কিন্তু সে আমার বাসাতেই ছিল, মার্চ মাস পর্যন্ত কিন্তু সে আমার বাসাতেই ছিল। আপনি মামলা করেছেন মামুনকে সংশোধনের জন্য অথবা আরো মেয়েদেরকে রক্ষা করার জন্য? মামুন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছে, এটা তারিখটা দেখেন। হ্যাঁ, মামলায় যেহেতু এখন মামুন কারাগারে আছে, কারাগারে যাবার আগে একটা সংবাদ সম্মেলন করেছিল, সেখানে মামুন বলেছে যে আপনি তাকে ধীরে ধীরে প্রতারণা ফাঁদে ফেলেছেন বা ব্ল্যাকমেইল করেছেন, যার কারণে সে ছুটতে পারেনি আপনার কাছ থেকে। এখন যখন সে ছুটতে চাচ্ছে, আপনি তাকে 3টা অপশন দিয়েছেন। সম্পর্ক যদি ছিন্ন করতে চাও তাহলে 90 লক্ষ টাকা দিতে হবে, না হয় রিলেশনে ব্যাক করো, অথবা তোমাকে আমি জেলে পচাবো। ঠিক আছে, এখন আমরা, এবং সে বলেছে যে আমি রিলেশনও ব্যাক করবো না, টাকাও দিব না, প্রয়োজন আমি জেলে যাবো। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মামুন কিন্তু অরিজিনালি জেলেই আছে। তাহলে এই যে মামুনের অভিযোগ যে আপনি টাকা চেয়েছেন 90 লক্ষ টাকা, এই টাকা চাওয়ার অভিযোগটা কি আসলে সত্য কিনা? বা এই টাকা চাওয়ার অভিযোগের আগে আমি আপনাকে একটা জিনিসের স্ক্রিনশট দেখাতে চাই। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আমি আপনাকে দেখাতে চাই যে এই বছর 24শে মে মামুন আমার কাছে এই লাল কালারের অডি গাড়িটা গিফট চায়। এই বছরের 24 তারিখ মে, 24 মে, অর্থাৎ গত মাসে। এই যে তারিখ দেখেন আপনি, এই যে তারিখ দেখেন। আচ্ছা, তখনও তো মনে হয় আপনাদের সম্পর্ক অবনতিই চলছিল। তখন আমাদের সম্পর্ক অলরেডি অবনতি চলছিল। ঠিক আছে, এটা হচ্ছে 24শে মে ঘটনা। হ্যাঁ, এবং এটার দাম কত? অডি গাড়ির একটা দাম যত হয়, এই লাল কালারের অডি, এই স্ক্রিনশট এটা হচ্ছে মামুন হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করে বলেছে। মামুন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছে, এটা তারিখটা দেখেন। হ্যাঁ, 24 তারিখ মে 24 লাল কালারের অডি গাড়িটা ওকে গিফট করতে বলে। ঠিক আছে, তখন কিন্তু আমাদের সাথে ঝগড়াঝাটি এই সেই চলছে এবং তাকে 90 লাখ টাকার দেওয়ার গল্পটা হয়েছে 27 তারিখ মেতে। মানে হচ্ছে আপনি চেয়েছেন, আপনি যে আমাকে বললেন না যে আমি মেসেজ করেছিলাম যে 90 লাখ টাকার কথাটা, ও অডি গাড়ি চেয়েছে 24 তারিখ মেতে, আমি ওকে 90 লাখ টাকার কথা বলেছি 27 তারিখ মেতে। আপনি কেন 90 লক্ষ টাকা চেয়েছেন? এখন এই কথাটা আপনি মিলিয়ে দেখেন। প্রথম কথা হচ্ছে যে সে আমাকে নানাভাবে প্রেশার ক্রিয়েট করতো মামলাটা তুলে নেওয়ার জন্য, এবং মামলাটা যখন থেকে হয়েছে, প্রথম মামলাটা যেটা জামিন পেয়েছে, আমরা ওই মামলার কথাই বলছি, যে তখন থেকেই সে আমাকে প্রেশার ক্রিয়েট করতো যে মামলাটা তুলে নাও। এবং এটা নিয়ে সে ইমোশনাল ব্ল্যাকমেল বলেন বা যেভাবেই হোক, ফিজিক্যাল অ্যাসল্ট বলেন, যেভাবেই হোক সেভাবে করে যত ওয়ে আছে ততভাবেই সে বলতো যে তুমি মামলাটা তুলে নাও। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, আমি ওকে ভালোবাসা থেকে আমি মামলাটা তুলে নিতেই চেয়েছি। প্রথম থেকে আমি ওকে কোঅপারেট করেছি এবং প্রথম থেকেই বলেছি যে ঠিক আছে। এবং প্রথম থেকেই আমাদের 4টা হেয়ারিং হয়েছে, 3টা হেয়ারিং পর্যন্ত আমি ওর উকিলের সাথে বসে আমি ঠিক করেছি যে ঠিক আছে, আমরা নেক্সট হেয়ারিংয়ে যাব, আমরা দুজনে যাব, এবং দুজনে, যেহেতু এটা একটা এফআইআর মামলা, সেখানে তোমাকেও হাজির থেকে বোঝাতে হবে যে আমি কোনো চাপে পড়ে মামলাটা তুলছি না। হ্যাঁ, সো আমাদের লয়ার এভাবে অ্যাডভাইস করেছেন যে আপনারা যখন হিয়ারিং হবে আপনাকে প্রথমে জামিনে নিয়ে তারপরে আপনাকে মহামান্য আদালতের কাছে যে বুঝাতে হবে যে আপনি লায়লাকে কোনো প্রেশারাইজ করে মামলাটা তুলছেন না, দুইজনে আপোষ হয়ে মামলাটা উঠে যাচ্ছে। এবং সে 3টা ডেটে আমি লয়ারের পিছনে টাকা খরচ করেছি এবং আমি সব কিছু কাগজপত্র রেডি করেছি, এবং 3টা ডেটেই সে বলেছে যে সে যাবে না। লাস্ট মোমেন্ট পর্যন্ত সে বলেছে। আমাদের লাস্ট ডেটটা ছিল 14 তারিখ মে, যেদিন সে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। সেই 14 তারিখ মার্চ, সেদিনও আমি একজন লয়ারকে ঠিক করে আমি কাগজপত্র রেডি করে আমরা রেডি ছিলাম। ওই দিন আমাদের একটা ডেট ছিল হিয়ারিংয়ের, সেদিনও সে যায়নি। কিন্তু আমি যখন মামুনের বিরুদ্ধে সমন জারি হলো, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো যেটাকে বলে, তখন তো নিউজের খাতিরে আমি ফোন দিয়েছিলাম মামুনকে। তখন মামুন বলেছে যে মামলাটা লায়লা তুলে নিবে বলেছে, এই কারণে আমি আদালতে হাজিরা দেইনি। কিন্তু এই কথা বলে সে নিজে হাজিরা দিয়েছে, কিন্তু আমার হাজিরা না থাকার কারণেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ঠিক আছে, মামলাটা তুলে নেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করা হয়েছে, এটা তো আমি এগ্রি করলাম। 2 নাম্বার হচ্ছে যে হাজিরা আমাদের দুজনেরই দেওয়ার কথা, কারণটাও আমি আপনাকে ব্যাখ্যা করেছি। এবং তখন কিন্তু সে আমার বাসাতেই ছিল, মার্চ মাস পর্যন্ত কিন্তু সে আমার বাসাতেই ছিল। তো আমি একা আদালতে যে হাজিরা দিয়ে আসলাম, সে হাজিরা দিল না এবং সে জানলোও না, এই ব্যাপারটা তো হতে পারে না, কারণ সে তখন অলরেডি আমার বাসায় অবস্থান করছে। এখানে দুজনেরই যাওয়ার কথা, এবং দুজনেই আমরা লয়ারের সাথে ফেস টু ফেস ডিসকাশন করেছি বড় ভাইদের প্রেজেন্সে। এমন না যে আমরা দুজন আলাদা করে ডিসকাশন করেছি। 3টা ডেটেই আমরা বড় ভাইদের প্রেজেন্সে লয়ারে, এবং লাস্ট দিন যেটা ছিল 30 তারিখ
হ্যাঁ, 30 তারিখের আগেও 21 তারিখে ওর সহকর্মী এবং আমাদের একজন বড় ভাইকে সহ আমরা ধানমন্ডিতে বসে 30 তারিখ যেটা ছিল মেতে লাস্ট হিয়ারিং যেটা ছিল, যেটাতে ওর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, সেই তারিখেও মামুনেরও যাওয়ার কথা ছিল, কিন্তু ও প্রেজেন্ট থাকেনি। এবং এটার প্রমাণ ওই বড় ভাই আছেন, আমার ড্রাইভার আছে, এবং আমার সাথে যারা গেছেন, একটা নিউজ চ্যানেলের একজন ভাই আছেন, আরেকজন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর একজন আছেন, সবাই জানে যে আমরা এটা নিয়ে মিটিংয়ে বসেছি। কিন্তু সে তার দাম্ভিকতার জন্য বা তার অহংকারের জন্য সে বলেছে আমাকে কি করবে, কোর্ট আমাকে কি করতে পারে, আমি যাব না। দাম্ভিকতা নাও হতে পারে, সে হয়তোবা লাইলার উপরে বিশ্বাস রেখে ভালোবাসার খাতিরে ভেবেছিল যে জানে যে এখানে এই লয়াররা আমাদেরকে বলেছেন যে আমরা দুজন না গেলে তো জিনিসটা হবে না। আসলে প্রশ্ন অনেক আসছে, ধরুন একটা মামলা দিলেন, মামলার পরে তার জামিন হয়ে গেল, ঠিক তার 2-3 দিনের মধ্যে আরেকটা মামলা হলো, সেই মামলার প্রেক্ষাপটে সে কিন্তু এখন জেলে আছে। তো একটা মামলা চলমান অবস্থায় আপনি আরেকটা মামলা কেন দিলেন তাহলে? আচ্ছা, এটা এই মামলাটা চলমান অবস্থায় যেটা হয়েছে যে আমি কিন্তু শেষ চেষ্টা করে গেছি, হ্যাঁ, এবং ও যেদিন প্রেস কনফারেন্স করেছে তার আগ পর্যন্ত আমি আমাদের দুইজনেরই মিউচুয়াল বড় ভাই যেটা বলে আর কি, দুজনেরই এক বড় ভাইকে দিয়ে আমি কনভে করেছি যে দেখো আমরা রিলেশনটা ঠিক করে ফেলি, খামাখা মামলা মোকদ্দমা করে কোনো লাভ নাই, তুমি আমার নামে বদনাম করছো, আমি তোমার নামে বদনাম করছি, কাদা ছোড়াছুড়ি হচ্ছে, বিষয়টা আসলে ঠিক মতো হচ্ছে না, আমরা তো অনেক দিন থেকেই মামলাটা মিউচুয়াল করতে চাচ্ছি। কিন্তু তখন সে যেটা করেছে, সে এবং তার আম্মু যেটা বলেছে যে 1 নম্বর কথা যে তোমার সাথে কোনোভাবেই আমরা লায়লার সাথে আমরা যাব না, এবং কোনোভাবেই আমরা এই রিলেশনটা অ্যাকসেপ্ট করি না, এবং কোনোভাবেই তুমি আমাদের ঘরে আর আসতে পারবা না। মানে যেই কমিটমেন্টটার জন্য আমি ওর সাথে এতদিন ধরে ছিলাম, সেই কমিটমেন্টটা ফাইনালি ওরা ওই তারিখে ব্রেক করে ফেলে, মা বাবা সহ, মা বাবা, এবং এর মধ্যে তার বাবা আমাকে কল দিয়ে বলেছে যে তুমি মামুনকে একটা জিনিস গিফট করো, মামুন তো আসলে দামি জিনিস গিফট পেলে খুশি হয়, তখন ওর রাগটা কমবে। তো সেইখানে প্রেস ব্রিফিং করছে, রাতে ওর আব্বু ফোন করে বলছে তুমি মামুনকে গিফট করো। তখন আমার জিনিসটা মনে হয়েছে যে জিনিসটা আসলে কি পর্যায়ে চলে গেল, আমাকে আপনারা যেই কমিটমেন্টটা দিয়েছেন সেই কমিটমেন্টটা আপনারা রাখবেন না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, রাতে আবার বলছেন যে তুমি এটা ওকে গিফট করো। 3 নাম্বার কথা হচ্ছে যে তুমি বলেছো খুবই দাম্ভিকভাবে যে মামলাটা চালিয়ে যাক, আমি তুলবো না, দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন আমি দেওয়াল ভেঙে বের হয়ে যাব, এই ধরনের কথা আমাদের বড় ভাইকে জানানো হয়েছে। তো তখন আমার মনে হয়েছে যে তাহলে তো আমার কমিটমেন্টটা ব্রেক হয়ে গেল, যেটার জন্য আমি এত বছর থেকে ওর সাথে আছি, হ্যাঁ, সেটা তো ফাইনালি ব্রেক হয়ে গেল। তাহলে ধরে নিন যে মামুন আপনাকে এখন আর পছন্দ করে না, আপনাদের ভালোবাসার সম্পর্ক ছিল, মামুন চলে গেছে আপনার কাছ থেকে, তাহলে এই মামলা দিয়ে কি জোর করে আসলে ভালোবাসা পাওয়া যাবে? আমি তো মামলা দিয়ে ভালোবাসাটা পেতে চাই না, না, আমি তাকে ফিরিয়েও আনতে চাচ্ছি না। হ্যাঁ, মামলাটা দেওয়ার উদ্দেশ্যও কিন্তু তাকে ফিরিয়ে আনা না, বা তাকে জোর করে তার সাথে রিলেশন স্ট্যাবলিশ করা না। এটার পিছনেও আমি একটা ছোট্ট গল্প আপনাকে বলবো যে মামুন আমার সাথে এই 3.5 বছর সম্পর্কের মাঝে ওর জীবনের সমস্ত কথা শেয়ার করেছে, তার জন্ম থেকে শুরু করে তার মা বাবার হিস্ট্রি, তার মায়ের হিস্ট্রি, তার বাবার হিস্ট্রি সহ তার যে 137টা প্রেমিকা ছিল, 137টা প্রেমিকা ছিল, 137টা প্রেমিকার সাথে সে কি করেছে এবং কিভাবে কি হয়েছে, তার জীবনের প্রতিটা গল্প সে আমার সাথে এই 3.5 বছরে শেয়ার করেছে। সম্ভবত বিশ্বাস করেই শেয়ার করেছে যে আমার লাইফ পার্টনার হবে, এবং আমিও এভাবেই নিয়েছি যে সে আমার লাইফ পার্টনার হবে। তার ভুলগুলো, তার অপরাধগুলো এবং তার মেয়েদের সাথে করা তার মিসডিডগুলো কিন্তু সে আমাকে অকপটে শেয়ার করে নিয়েছে, এই বিশ্বাসেই যে আমার লাইফ পার্টনারের কাছে আমার কিছু হিডেন থাকবে না। এবং আমি তাকে এই ভেবেই মাফ করে দিয়েছি এবং এই কন্ডিশনে মাফ করে দিয়েছি যে তুমি যখন আমার সাথে রিলেশনে থাকবা, যতদিন আমার সাথে রিলেশনে থাকবা, ততদিন তুমি অন্য কোনো মেয়ের সাথে কমিটমেন্টে বা কোনো কিছুতে জড়াবা না, বা কোনো রকম কাছেই যাবা না, আমাদের কাছে আসতে পারবা না। 137টা মেয়ের মধ্যে অনেকেই আমার সাথে কিন্তু যোগাযোগ করেছিল, অনেকেই কান্নাকাটি করেছে যে মামুন তাদের সাথে প্রতারণা করেছে, অনেকেই কান্নাকাটি করেছে যে মামুন তাদের বাচ্চা নষ্ট করেছে, এবং অনেকেই জানিয়েছে যে মামুন তাদের সাথে সম্পর্ক করে ভিডিও করতো এবং পরবর্তীতে তাদের আইডিটা ডিসেবল হয়ে গেছে। ইভেন আপনি জানেন যে মামুন যখন চলে যায় তখন কিন্তু আমার 3.6 মিলিয়ন টিকটক আইডিটাও নাই হয়ে যায়।
আচ্ছা, এটা পেছনে কি মামুন দায়ী? এটা আমি আসলে বিশ্বাস করতে চাই না যে মামুন দায়ী, বাট মামুন অনেকবারই বলেছে যে হ্যাঁ এরকম আমি মাথায় তুলে নিয়ে অনেক মেয়েকে আমি মাথায় তুলে নিয়েছি এবং যখন আমার প্রয়োজন ফিরিয়ে গেছে তখন আমি পায়ের নিচেও নামিয়ে দিয়েছি, লাথি দিয়ে নামিয়ে দিয়েছি। এই কথাটা আমরা যখন যশোরে একটা পার্লার প্রমোশনে যাই তখন সেই পার্লারের ওনার বাসিরা মোর্শেদ আপুর সামনেই সে বলেছে যে তোমার মতো অনেক মেয়েকে আমি মাথায় তুলে নিয়েছি এবং যখন আমার প্রয়োজন শেষ হয়েছে আমি লাথি দিয়ে নিচে নামিয়ে দিয়েছি, সোশ্যাল মিডিয়াতে কোথাও তাদের নামই নাই। এই মামলাটা করার পিছনেও আমার মনে হয়েছে যে মামুন যতদিন বাইরে থাকবে মামুন এই কাজটা রিপিট করবে, কারণ আমি ওর লাইফে নাই। ওর সাথে আমার এই কমিটমেন্টটাই ছিল, এই 3.5 বছরে আপনার ওর লাইফে কিন্তু কোনো মেয়েকে দেখবেন না, কখনোই দেখেন নাই। ও আমার সাথে এই প্রমিসটা করেছিল যে আমরা যতদিন রিলেশনে থাকবো বা আমরা যতদিন একসাথে থাকবো আমাদের মাঝখানে কোনো মেয়ে আসবে না। কিন্তু যখন আমি দেখলাম যে আমাদের রিলেশনটা আর ওয়ার্ক হচ্ছে না, কন্টিনিউ হচ্ছে না, আমাকে একটা কমিটমেন্ট দিয়ে আমার কাছ থেকে এত সামাজিক এবং ফিনান্সিয়াল সুবিধা নিয়ে সে আমাকে এইভাবে ছুঁড়ে ফেলতে পারলো, তার মানে সে ওই 137 জন মেয়ের সাথে যে অ্যাক্টিভিটিস করেছে সে হয়তো আবারও শুরু করবে। তো মামুনের লাইফে আপনি 138 নাম্বার? আমি 138 নাম্বার। তার মানে হচ্ছে যে আপনি মামলা করেছেন মামুনকে সংশোধনের জন্য অথবা আরো মেয়েদেরকে রক্ষা করার জন্য, এটাই বোঝা যাচ্ছে? আমি আগের মামলাটাও এটাই বলেছিলাম যে মামুনের যেহেতু পরিবার থেকে কখনো বাধা দেয়নি যে তুমি ওকে মেরো না, এবং আমাদের মারপিটের ঘটনা কিন্তু পারিবারিক সারাউন্ডিংসেই ঘটেছে। প্রথমবারে মারপিটের ঘটনাটা কিন্তু ওর মা বাবার সামনেই আমাকে মেরেছিল, মেরে অজ্ঞান করে দিয়েছিল, তখনও তারা কিছু বলেনি। এরপরের আরও 2-3টা ঘটনাতেও তারা ছিল, তাদেরকে অভিযোগ করার প্রেক্ষিতেও তারা কিছু বলেনি। ঘরের গণ্ডি পেরিয়ে এসে যখন বাইরে মারপিট করেছে তাকে র্যাব ধরে নিয়ে গেছে বা ডিবি ধরে নিয়ে গেছে, তাকে শুধু মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তো সেই জন্য সে এই জিনিসটা রিপিট করছে। তা আমার মনে হয়েছে যে আমি সারা জীবন মামুনের ভালো চেয়েছি, মামুনের গাইড হয়ে থাকতে চেয়েছি। তো আমার চোখে আমার দৃষ্টিতে মামুনের যে কটা খারাপ জিনিস ছিল সেগুলো আমি শুধরাতে চেয়েছি। আচ্ছা, এখন যেহেতু আপনি বলছেন যে যদি এখন মামুন আবার জামিন পেয়ে যায় তাহলে কি আপনি আবার একটা মামলা দিবেন? আমি আসলে মামলা মোকদ্দমার বিষয়ে আমার লয়ারের কনসেন্ট ছাড়া কিছু বলতে পারছি না যে ওনারা আসলে কিভাবে মামলাটা এগোচ্ছেন এবং ওনারা কিভাবে মামলাটা পরিচালনা করছেন। তো এটা আমার যেহেতু জানা নাই, এই ব্যাপারে আমি আপনাকে এই মুহূর্তে আসলে কিছু বলতে পারছি না। আচ্ছা, মামলা থেকে বের হই একটু অন্য প্রসঙ্গে, আরেকটা প্রসঙ্গে আসছে কিন্তু মামুন সম্পর্কে। আপনি কিছু গণমাধ্যমে সম্প্রতি কথা বলেছেন যে মামুন চুল রং করা নিয়ে কথা বলেছেন যে দেখতে বাদরের মতো লাগে, বা মানুষ চিড়িয়া দেখতে যায়, সে চিড়িয়া দেখতে যেখানে ছবি তুলতে আসে মামুর সঙ্গেও তাই। কিন্তু মামুনের চুল রং বলেন বা তার যে চলাফেরা বলেন, এইগুলো সবকিছু তো আপনার সঙ্গে থাকা অবস্থাতেই হয়েছে। তো যখন আপনার সঙ্গে ছিল তখন আপনি কেন বাধা দেননি? এখন কেন বলছেন যে মামুনকে দেখতে বাদরের মতো লাগে, মামুনকে চিড়িয়া প্রাণীর মতো মানুষ ছবি তুলতে আসে? আচ্ছা, ভিডিওটা আসলে যেটা হয় যে আমাদের ইন্টারভিউগুলো যেভাবে পাবলিশ করা হয় সেটা হচ্ছে কেটে কেটে পুরো ভিডিওটা নেওয়ার পরে ধারাবাহিকতাটা বজায় না রেখে কেটে 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 আপলোড করা হয়েছে। যার কারণে আমি কি প্রেক্ষিতে এই ঘটনাটা বলেছি সেই ঘটনাটা হয়তো বোঝা যায়নি। আমি এটা বলতে চেয়েছি যে পাবলিকলি ওর প্রতি যে মানুষের ইমপ্রেশনটা আছে, যে পাবলিকলি ইমপ্রেশনটা এরকমই যে ও একটা চিড়িয়া বা যেটা আমি বলেছি। তারপরেও সেই সময় আমার একটা রাগও ছিল, আক্রোশও ছিল ওর উপরে। সেই হিসেবে মুখ দিয়ে আমার বের হয়ে গেছে যে এটা তো পাবলিক এক্সপ্রেশন, এটা আমার শুধু এক্সপ্রেশন না। এবং ডেফিনেটলি চুল কালার করা নিয়ে বলেন বা ওর জামা কাপড় বা চালচলন নিয়ে বলেন, আপনারা কিন্তু দেখেছেন যে ওর অ্যাক্টিভিটিস বা চালচলনগুলো 2021 সালে যেরকম ছিল 2024 সালে তার থেকে অনেক ম্যাচিউরড ছিল। এটা আসলে আমি ওকে চেঞ্জ করতে পারিনি। যেমন আমি ওকে সাজেস্ট করেছি যে তুমি যদি ব্রাউন করো বা তুমি যদি হালকা ব্ল্যাক করো তাহলে তোমাকে আরও বেশি স্মার্ট দেখাবে, এটা আমি সাজেস্ট করেছি। কিন্তু ও আমার সাজেশনটা নেয়নি। হ্যাঁ, আমি ওকে ইম্পোজ করার যখন চেষ্টা করলাম, যখন ওর উপরে একটু চাপায় দেওয়ার চেষ্টা করলাম যে তুমি এখন এই কালারটা করো বা তুমি এই ড্রেসটা পরো বা এইভাবে চলো, তখন দেখা গেল সেই জিনিসটা সে মানে একটু বেঁকে বসলো, সে পজিটিভলি নিতে পারলো না। তো আমি যেটা ভাবছিলাম যে ওকে আমার ঠিক পথে আনতে হলে হয় পজিটিভ ওয়েতে ঠিক পথে আনতে হবে অথবা একেবারে এক্সট্রিম লেভেলে কঠোর হইতে হবে। তো পজিটিভ লেভেলে ঠিক হয়ে আনতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে। যে ঠিক আছে তুমি চুল কালার করতেছো, আস্তে আস্তে ঠিক আছে লাল নীল সবুজ কালার করতেছো, তারপরেরটা তুমি একটু ব্রাউন করো। যেমন এখন কিন্তু আস্তে আস্তে একটু ব্রাউনিশের দিকে ছিল, কিন্তু আপনি যদি লাস্ট
ওর ভিডিওগুলো দেখেন। তা আমার মনে হয়েছিল যে সে যদি আমার গাইডেন্সটা পেতো একটা টাইমে হয়তো আপনার মতো সুন্দর ফিটফাট অবস্থায় সে হয়তো থাকতে পারতো। আচ্ছা ঠিক আছে, পাবলিক কিন্তু আপনি বা প্রিন্স মামুন দুজনের ব্যাপারে নেগেটিভ, আপনাদেরকে একদমই পছন্দ করে না বেশিরভাগ মানুষ, এবং অনেকেই বলে যে ফেসবুকে আমি যখন ঢুকি বা আমরা ঢুকি